তোমার সাথে আমার প্রথমবার কোথায় দেখা হয়েছিল তোমার মনে আছে? নেই না? তোমার সঙ্গে পরিচয় হওয়ার আগে তোমার গানের সাথে আমার পরিচয় হয়েছিল। আমি, বর্ধা ভাই, মেজদা ভাই সবাই নদিয়া যাচ্ছিলাম। কি পরিবেশ! আচ্ছা দাদা, তোর কিছু খেয়াল আছে আমরা কত বছর পর 3 ভাই মিলে এইভাবে লং ড্রাইভে বেরোলাম? আমাদের কোম্পানির ডুপ্লিকেট কপি ডিস্ট্রিবিউট হচ্ছিল, এটা শুনে ওই প্রবলেমটাই সলভ করার জন্য। চিরদিন আমার কাজের মধ্যে যদি কেউ আমাকে ডিস্ট্র্যাক্ট করে থাকে সেটা তুমি, আর সেই দিনও তুমি সেটাই করেছিলে। আর কিভাবে তোমার মনে আছে? তোমার গান দিয়ে। দূর থেকে তোমার গান শুনে আমি হাঁটতে হাঁটতে তোমার বন্ধুর বিয়েতে চলে গেছিলাম। শুনছেন? মেজদা ভাইয়ের টেনশন হবে, বর্ধা ভাই রেগে যাবে, আমার মাথাতেই ছিল না। আর ওখানে গিয়ে তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি গানটা গাইছিলেন, আর তুমি বলেছিলে না। অনেক দূর থেকে গানটা শুনে এত ভালো লাগলো, গানের টানে এখানে চলে আসলাম। আসলে গানের গলাটা না আমার খুব চেনা চেনা লাগলো। কে গাইছিলেন গানটা? এখানে কার গলা আপনার চেনা চেনা লাগছিল কি করে বলি বলুন তো? আজ আমার শোয়ের বিয়ে, তাই আমরা সবাই মিলে গান গাইছিলাম আর ধামাই নাচ করছিলাম। ও আচ্ছা, কতদিন হয়ে গেল না শ্যামা, আর বলতে বলতে মনে হচ্ছে ঘটনাগুলো কালকেই ঘটেছে। মনে আছে সেকেন্ড টাইম তোমার সাথে দেখা হয়েছিল গোপালপুর বাজারে, লোকজনের মধ্যে ঝামেলা হচ্ছিল আর তুমি ঝাঁপিয়ে পড়েছিলে একটা বাচ্চাকে রেস্কিউ করার জন্য। অবাক হয়ে গেছিলাম তোমার সাহস দেখে, আর সেই মায়াময় মুখটা আমার এখনো মনে আছে। তোমাকে আমি সেদিন বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। বাবা, বাইরে এসো, দেখো কে এসেছে। কে এসেছে? নমস্কার। শ্যামা, উনি কে? হরে কৃষ্ণ, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আমি তো ভাবতেই পারিনি যে তোমার সাথে আবার দেখা হবে। আর দেখা হলো কোথায়? আমাদের বাড়িতে, মা বাবার অ্যানিভার্সারিতে। রাধার হয়ে তুমি লুকিয়ে লুকিয়ে গান গাইতে এসেছিলে, আর আমরা সবাই ভাবছিলাম রাধা কি ভালো গান গাইছি, সবাই হাততালি দিয়ে একদম। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আর তার
তারপরে চারিদিকে আগুন, অন্ধকার আর আগুনের মধ্যে দিশেহারা আমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলাম, আর ছুটে এসে তুমি আমাকে ধরে নিলে। তোমার কোলে মাথা রেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আর তোমার মুখটা চিরকালের জন্য আমার মনে গেঁথে গেছিল। আর আমার এই অন্ধকারের ভয়টাও তো তুমি কাটিয়েছ শ্যামা। মন্দিরের সেই রাতটা আমি কোনোদিনও ভুলবো না। মন যদি একবার কৃষ্ণ কৃষ্ণ বলে ওঠে, দেখবেন মনের ভেতরে সব অন্ধকার দূর হয়ে যায়। মনের ভেতরে বাইরে আলো ফুটে উঠবে। আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ শ্যামা, আমার কানে বুকে এখন শুধু আপনারই স্বর। কি মনের জোর তোমার। আচ্ছা শ্যামা, তুমি তো আমাকে কিছু বলতে চেয়েছিলে না, সেটা আমার খুব জানতে ইচ্ছে করছে। প্লিজ শ্যামা, বলো না তুমি কি বলতে চেয়েছিলে। তুমি আমাদের ঘরে আসবে তো শ্যামা? আমি তোমার জন্য অপেক্ষা করব। আসবো, নিশ্চয়ই আসবো। আর তোমার জীবনের সব থেকে আনন্দের কথাটা তোমায় বলবো। প্লিজ শ্যামা, প্লিজ তুমি বলো, তুমি তুমি কি বলতে চাইছিলে আমাকে? আর যদি তুমি এতই আমাকে বলতে চাইছিলে তাহলে আমাদের ঘরে আসলে না কেন? তুমি তো নিজেই বলেছিলে তুমি তুমি আমাদের ঘরে আসবে, আমি তো জোর করিনি তোমাকে। আমি যখন তোমার ঘরে গেলাম দেখলাম তুমি ঘুমিয়ে আছো। শ্যামা, এখানে নিশ্চিন্তে তুমি ঘুমোচ্ছ আর ওদিকে আমি তোমার জন্য ওয়েট করছিলাম। শ্যামা, শ্যামা, এটা তুমি ঠিক করলে না। আমি খুব রেগে গেছিলাম। ভাবলাম যে তুমি যখন ঘুম ভাঙার পর আমার ঘরে আসবে, তোমার সামনে আমি ঘুমিয়ে পড়বো, কথা বলবো না। আর কিন্তু তুমি তো আসলেই না আমার ঘরে। আমি সারা রাত তোমার জন্য ওয়েট করেছিলাম শ্যামা। মা বললো তুমি নাকি অন্য কারোর সাথে ফোনে কথা বলছিলে। আমি যখন কাল রাতে শ্যামার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে শ্যামার ঘরেও লাইট জ্বলছে। তারপর শুনলাম ও কারোর সঙ্গে কথা বলছিল। মানে ফোনে কথা বলছিল। তাই আর ঢুকলাম না। আচ্ছা, তুমি অন্য কারোর সাথে ফোনে কথা বলতে পারো আর আমাদের ঘরে আসতে পারো না? এটা তুমি ঠিক করনি শ্যামা। আচ্ছা তুমি বলো শ্যামা, আমার জায়গা তুমি থাকলে তোমার খারাপ লাগতো না? I'm really sorry শ্যামা, I'm really sorry। আর সেই জন্য আমি কাল থেকে তোমার সাথে কথা বলছিলাম। I am sorry শ্যামা, আমি তোমার সাথে বাজে ব্যবহার করেছি। আমাকে আমাকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো শ্যামা। আমি তোর সব কথা শুনবো, আর কোনোদিনও তোমার উপরে রাগ করবো না, আমি কথা দিচ্ছি শ্যামা। কিন্তু তুমি প্লিজ সুস্থ হয়ে ওঠো শ্যামা, প্লিজ। এই যে জল রাখছি, খাওয়ার হয়ে গেলে এই খোসা টোসাগুলো ডাস্টবিনে ফেলে দেবেন, ঠিক আছে? নার্স, হ্যাঁ বলুন। শুনুন, আচ্ছা বলছি লাঞ্চে আপনাদের কি আছে? কি আবার যা থাকে? ওই যাটা কি সেটাই জানতে চাইছিলাম। আসলে কি বলুন তো, ওই যাতা খাবার খেতে পারি না। আমি হলাম গ্রেট বসন্ত চৌধুরীর মেজো ছেলে।
ওই সুস্বাদু মশলা কোম্পানি আছে না, তার মালিক বসন্ত চৌধুরী, তারই ছেলে অশোক চৌধুরী। চেনো আমায়? না, চিনি না। আমি কিন্তু খুব বিখ্যাত। আমি আমার দাদা আর ভাইকে, থাক সেসব কথা। আসলে কি বলতো, আমার এসব শুকনো শুকনো খাবার খেতে ভালো লাগে না। লাঞ্চে একটু ওই মাটন রোগান জুস না হলে না আমার ঠিক পোষায় না। এগুলোই খেয়ে অভ্যস্ত তো আমি, তাই লাঞ্চে একটু যদি ভালো মাটন ফাটন পাওয়া যেত ভালো হতো। আমি এসব পারবো না, এখানে এসব হয় না। কোত্থেকে পাবো? চিকেন হয়, চিকেন খাবেন। হেলদি খাবার খেতে হয় পেশেন্টদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি হেলদি খাবারই খাবো। ঠিক আছে, আপনি খেয়ে নিন। বলছি নার্স। হ্যাঁ বলুন। বলছি আপনাদের এই হসপিটালের পিছনের রাস্তাটা তালপুকুরিয়া রোড, তাই না? হ্যাঁ, কেন? না মানে হসপিটালের পিছনে একটা গেট ছিল না, যেটা দিয়ে টুক করে বেরোনো যেত আবার ফিরে আসা যেত? আর বেরোনো যায় না, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। ও, বন্ধ করে দিয়েছে? কিন্তু কবে বন্ধ করলো? আমি তো ওটা দিয়ে কতবার বেরিয়েছি, কতবার ঢুকেছি, কবে বন্ধ করে দিল ওটা? যাকে এসব নিয়ে ভেবে লাভ নেই। বলছি একটা কথা আমাকে বলুন তো, ওই পিছনের দরজাটা কি কাঠ গুঁজে জাম করে দিয়েছে? না যাকে বাদ দিন, আপনি যান, আপনার কাজে যান। পুরোটা খেয়ে নেবেন কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ। ওই দরজাটাই তো আমার মুক্তির পথ। ওটা তৈরি হয়েছিল যাতে অশোক চৌধুরী হসপিটাল থেকে পালাতে পারে। তারপর পাড়ার পুজোয় গিয়ে বলো তো কামাই কি, আর ঢাকের শব্দে অসুরের আবির্ভাব হবে শ্যামা। অসুর তো এখন জেলের হসপিটালে, কিন্তু অসুর না গেলে শ্যামা দেবীর পুজো যে অসম্পূর্ণ থেকে যাবে। আসছে শ্যামা, তোমার মণ্ডপে অসুর আসছে, তৈরি থেকো। শ্যামা, কখনো ভেবেছিলাম যে তোমার সাথে আমার বিয়ে হবে? ভাববো কি করে? আমি তো সবসময় ভেবেছিলাম যে মা যাকে আমার জন্য সিলেক্ট করবে তাকে বিয়ে করে নাও। আমি এবার ঠিক করেছি আমার ছোট ছেলের একটা বউ আনবো, যে তোকে বুঝবে, তোকে আগলে রাখবে। আমি তোমার মতো কাউকে পাবো না মা, তোমার মতো কেউ আমাকে বুঝবে না, তাই এই জীবনে আমার বিয়ে হবেও না। চুপ কর তো, ঠিক হবে। আমি আনবো তোর জন্য বউ বেছে। সে তো ত্রিলোচন সরকার কারসাজি করে তোমার সাথে বিয়ে দিয়ে দিল। মায়ের কালামে পছন্দ ছিল, তাই ত্রিলোচন সরকারের মেয়েকে রিজেক্ট করে দিচ্ছিল, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্যই তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। ভাগ্যিস প্রতিশোধ নিয়েছিলাম, নাহলে তোমাকে আমার জীবনে পেতাম না শ্যামা। শ্যামা দেখো, আমিও তো ভেবেছিলাম যে তুমি আর তোমার পরিবার মিলে আমাদের ঠকাচ্ছ। ইনি তো প্রিয়াঙ্কা নয়, ইনি শ্যামা। আমরা তো এই মেয়েকে চিনি না, এর সঙ্গে তো নিখিলের বিয়ে ঠিক হয়নি। তুমি কে বলো তো মা, এখানে এলে কি করে? আমি হলাম এই বিয়ের পাত্র, আর আমি ওনাদের বিরুদ্ধে সব চার্জ তুলে নিচ্ছি। আমি শ্যামাকে বিয়ে করব।
কত কিছু সহ্য করতে হয়েছে না শ্যামা, কত কষ্ট, কত লাঞ্ছনা। এমনকি প্রথম দিন আমার বাড়িতে আসার পর মা তোমাকে আমার স্ত্রী হিসেবেই মানতে চাইলো না, এমনকি বরণ অব্দি করলো না। মনে আছে তোমার? ও কি যোগ্যতা আছে একটা কাজের মেয়ে? ওর এতটুকু যোগ্যতা আছে আমাদের বাড়ির বউ হওয়ার? আমার নিখিলের বউ হওয়ার? আমার মনে হচ্ছে এই মেয়েটি আমাদের বাড়িতে ঢোকার সুযোগ খুঁজছিল, কিন্তু আমি মানি না আমার বৌমা, মানি না। সময়ই সব বলবে সুজাতা, আমরা কেউ ভবিষ্যৎ জানি না। তুমি ওকে বরণ করো। এতক্ষণ নতুন বৌমাকে দরজায় দাঁড় করিয়ে রাখতে নেই। আমি কালোই জগতের আলো বাবা। আমার এই প্রদীপের আলোর কোনো দরকার নেই। শ্যামা, কালো জগতের আলো হলে নিয়ম তো নিয়মই। বাবা, প্রদীপটা জ্বালিয়ে দাও। শুধুমাত্র বাবাই তোমাকে চিনতে পেরেছিল। প্রথম দিন থেকে মন থেকে ভালোবেসেছিল তোমাকে। আর বাকি সবার ভালোবাসা তো তুমি নিজের ক্ষমতার গুণে অর্জন করেছ। কত ধৈর্য তোমার! মানে মা যার কালো মেয়ে পছন্দ ছিল না, দেখো দেখো এখন তোমার কত ভালোবাসে। ইউ হ্যাভ প্রুভড ইট শ্যামা। মানুষের রূপ নয়, গুণই আসল পরিচয়। আমার ভাবতে অবাক লাগে শ্যামা, মেজদা ভাইয়ের মতো মানুষ তোমার উপরে এত রেগে কেন গেল? কেন তোমাকে মারতে চাইলো? আর ওই ঘটনাটার পর যেন সবকিছু কেমন চেঞ্জ হয়ে গেল শ্যামা। তুমি ফিরে তো আসলে, কিন্তু আমার থেকে অনেক দূরে চলে গেছিলে তুমি শ্যামা। তুমি আসার পর থেকেই কেমন অচেনা লাগছিল তোমাকে, কেমন ভয় করছিল আমার। কেন শ্যামা? আমি মামকে বিয়ে করেছিলাম বলে? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? শ্যামা, শ্যামা প্লিজ তুমি সুস্থ হয়ে এগুলো আমাকে বলো প্লিজ। তোমার সব কথা, সব অভিযোগ শোনার জন্য আমি অপেক্ষা করে আছি শ্যামা। কি বলো না, মামকে বিয়ে করেছিলাম বলে তুমি এরকম করলে? কেন বুঝতে পারছো না শ্যামা? আমি মামকে তোমার খুনিতে ধরার জন্য বিয়ে করেছিলাম, দ্যাটস ইট। আমি যে তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। আর কথাটা মিথ্যে না শ্যামা, আজ অব্দি তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারিনি। আর তোমাকেও তো অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম। তুমি এত ভালো মানুষ, এত পিওর। তোমার এই পিওরিটি তোমাকে আরো সুন্দর করে তুলেছে শ্যামা। জানো তুমি সেটা? বোধহয় জানো না। এসব ব্যাপারে তুমি উদাসীন। তোমার সৌন্দর্য, তোমার গুণ, এইসব নিয়ে তুমি কনশাসই না। আর তাই হয়তো প্রত্যেক মুহূর্তে আজও আমি তোমার প্রেমে পড়ে যাই। তুই আসার আগে সবাই আমাকে বসন্ত চৌধুরীর ছেলে হিসেবে চিনত। সাকসেসফুল বিজনেসম্যান, ইয়াং, ড্যাশিং, এলিজিবল ব্যাচেলর। কিন্তু তুমি আসার পর
সবাই আমাকে চেনে কৃষ্ণকলির স্বামী হিসেবে। আর আর এটা শুনতে আমার এত ভালো লাগে না। আই ফিল সো প্রাউড শ্যামা যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, ট্রাস্ট মি। আর তুমি যদি এটা জানো শ্যামা, তাহলে প্লিজ আমি হাত জোর করছি শ্যামা, চোখ খোলো শ্যামা। আর সপ্তমী বাইরে ঢাক বাজছে, চলো চলো আমরা একসঙ্গে মণ্ডপে যাব। শ্যামা শ্যামা, তোমার অভাব কি মাম ভরাতে পারে? তুমি এখানে এভাবে শুয়ে আছো, মনে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত থমকে আছে। আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব, আমার যেতে ইচ্ছেও করছে না শ্যামা। প্লিজ প্লিজ তুমি